আদেও কি সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানেন যে বর্তমানে এই পশ্চিমবঙ্গের পুলিশ পিসিআর ভাইপোর বাড়ির গলায় বেল্ট বাঁধা পোষ্যতে পরিণত হয়েছে? কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র হাইকোর্টের বিচারপতিদের নিয়েই ক্ষোভ থাকে? সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে নিয়ে আজ অব্দি ক্ষোভ উগরাতে দেখেছেন ভাইপোকে? যেখানে অপরাধী পুলিশ, সেখানে সেই অপরাধীকে ধরবার জন্য পুলিশ কিভাবে সঠিক পন্থা অবলম্বন করতে? পুলিশের মনোবল কি সত্যি আর এই পশ্চিমবঙ্গে আছে? যদি সত্যি পুলিশের মনোবল থাকতো তাহলে হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার দিত না। এটা সুপ্রিম কোর্টের বোঝা উচিত ছিল। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মনে করলো যে যখন অভিযোগ পুলিশের বিরুদ্ধে, সুতরাং পুলিশকে দিয়ে এই তদন্ত করালে সঠিক তদন্ত হবে না এবং সঠিক রেজাল্টও আসবে না, এবং যারা অভিযোগ করেছে সেই অভিযোগকারীরাও সঠিক বিচার পাবে না। সুতরাং এই তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক। তারপরে রাজ্য সরকার পুলিশকে বাঁচানোর জন্য সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনে করেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছেন সেই রায়টা একদম সঠিক। পুলিশের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, সেই অভিযোগ পুলিশকে দিয়ে যদি তার তদন্ত করা হয় তাহলে সেই তদন্ত নিরপেক্ষ হবে না। সুতরাং সিবিআইয়ের হাতেই তদন্তভার দেওয়া থাক। তারপরে রাজ্য সরকার দৌড়ায় সুপ্রিম কোর্টে, সেখানে লক্ষ লক্ষ টাকার উকিল দাঁড় করায়। সুপ্রিম কোর্ট মনে করেন যে এই তদন্ত যদি পুলিশের হাতে না দিয়ে যদি সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে এই মুহূর্তে পুলিশের মনোবলে নাকি আঘাত লাগবে, পুলিশের মনোবলে নাকি ভেঙে যাবে। তাই সুপ্রিম কোর্ট কি করলো? সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে রাজ্য সরকারের কাছে বললেন যে আপনারা আপনাদের মনোমতো 7 জন আইপিএস র্যাঙ্কের অফিসার দিন, অফিসারের নাম দিন, যাদের মধ্যে 4 জন মহিলা হবে এবং 3 জন পুরুষ হবে, এবং অবশ্যই সেই অফিসাররা যেন এই ওয়েস্ট বেঙ্গলের ক্যাডারের না হয়। তারপরে গিয়ে দেখা গেল কি যে রাজ্য সরকার সেখানে দাঁড়িয়ে 7 জন আইপিএস অফিসারের নাম জমা দিল, তার মধ্যে দিয়ে 3 জন আইপিএস কে সিলেক্ট করে সুপ্রিম কোর্ট একটি সিট গঠন করলেন, যে 3 জনের মধ্যে 2 জন মহিলা এবং 1 জন পুরুষ আইপিএস অফিসার থাকবেন, তাদের উপরে একটা সিট গঠন করে দিলেন। বললেন যে সেই সিট নিয়ে আপনারা তদন্ত করবেন, সেই তদন্তের রিপোর্ট আপনারা কলকাতা হাইকোর্ট একটি বেঞ্চ তৈরি করে দেবে, সেই বেঞ্চে আপনারা প্রতি সপ্তাহে সেই রিপোর্ট জমা দেবেন। এখন প্রশ্ন হলো যে কলকাতা হাইকোর্ট যখন বুঝলো যে এই কেসে যে সিবিআই দেওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের পুলিশের সম্পর্কেই যেহেতু অভিযোগ, পুলিশ দিয়ে সঠিক তদন্ত হবে না, তাহলে সেখানে সুপ্রিম কোর্টের কিভাবে মনে হলো যে এই পুলিশ দিয়েই সেই তদন্ত করা সম্ভব হবে? তাহলে হাইকোর্ট যখন বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশের ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহল, হয়তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহল নয়। তাই যে কোনো প্রকারে যে অফিসারদের সেখানে নিযুক্ত করা হলো সেই সিট গঠন করে, সেই অফিসাররা শুধু পুরো পিসিআর ভাইপোর 4টা অফিসার। তা আগামী দিনে প্রশ্ন উঠে যাচ্ছে যে যারা অভিযোগ করেছিলেন তারা কি সঠিক বিচার পাবে, নাকি এই পুরো কেসটাই শীতঘুমে চলে যাবে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিচার ব্যবস্থার উপরেও সাধারণ মানুষের প্রশ্ন উঠে যাচ্ছে। এখন বলি ঘটনাটা কি ঘটেছিল। আপনাদের মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কটূক্তি করার জন্য 2 জনকে আটক করা হয়েছিল, এবং পুলিশ কাস্টাডিতে তাদের উপরে অত্যাচার করা হয়েছিল, এই মর্মে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। একটু বিষয়টা আপনাদের বলি, বা এই ঘটনাটা আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আরজি করের ঘটনা নিয়ে যখন পশ্চিমবঙ্গের মানুষরা রাস্তায় নেমেছেন, যেরকম ছেলেরাও নেমেছিলেন সেরকম মেয়েরাও নেমেছিলেন, প্রত্যেকে আলোড়ন তুলেছিলেন যে আরজি করের বিচার চাই, ধর্ষকদের ফাঁসি চাই, এবং এই পশ্চিমবঙ্গের পুলিশের কার্যকলাপ নিয়ে মারাত্মক প্রশ্ন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা তুলে দিয়েছিলেন। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই নির্যাতিতার মাকে গিয়ে টাকার অফার করেছিলেন, সেই ঘটনাও বাইরে এসেছিল, কারণ নির্যাতিতার মা এবং বাবা সেই ঘটনাটা বলেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চে থেকে বলেছিলেন যে আমি পারলে 10 লাখ টাকা দিয়েই দিতে পারি। ঠিক সেই মর্মে দাঁড়িয়ে এই আন্দোলনের মধ্যে 2 জন বলেছিলেন যে যদি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সাথে হতো তাহলে উনি কি করতেন। ঠিক এই কথা বলার পরেই তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। দেখুন, যে 2 জন এই কথাটি বলেছেন সেই 2 জন মহিলা হলো নিমতার বাসিন্দা,
কিন্তু নিমতার কোনো মানুষ তাদের বিরুদ্ধে নিমতা থানায় কোনো অভিযোগ করলো না। কিন্তু অভিযোগ করলেন কে? অভিযোগ করলেন সেই আপনার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এলাকার ফলতা থানায় একটা অভিযোগ দায়ের হলো। সেখানে একটি মহিলা অভিযোগ করলেন, এবং কি অভিযোগ করলেন? বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছে তাতে নাকি সেই মহিলা অপমানিত হয়েছে, এমনকি পশ্চিমবঙ্গের মহিলা সমাজ নাকি অপমানিত হয়েছে। এই নিয়ে তিনি একটি অভিযোগ দায়ের করলেন ফলতা থানায়। দেখুন, কারো বাড়ির কন্যা সন্তানকে নিয়ে বা যে সন্তানই হোক না কেন বা পরিবারের কাউকে নিয়ে কেউ কোনো কটূক্তি করবে, এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত হওয়া উচিত, বা তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। তাকে একবার দুবার তাকে থানায় ডেকে বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে দিয়ে তাকে ছেড়েই দিতে পারত। কিন্তু পুলিশ কি করলো? ফলতা থানায় ডায়েরি হওয়ার পরে সেখানকার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে যখন কোর্টে তুললো, কোর্টে তোলার পরে তাদেরকে পিসি চাওয়া হলো, এবং সেই পিসিতে যখন তারা রয়েছে সেই সময় দাঁড়িয়ে তাদের উপরে মারাত্মকভাবে অত্যাচার করা হয়। এবং অত্যাচার কিভাবে করে? শুধু কি পুলিশ করে? নয়, অত্যাচার কে করে? তৃণমূল কংগ্রেসের কিছু সেখানকার গুন্ডা, সন্ডা মার্কা চেহারা, তারা পুলিশের নির্দেশ মতো সেখানে ঢোকে, পুলিশ গেট খুলে দেয়, তারা সেই লকআপের মধ্যে গিয়ে সেই দুজনকে বেদম মারে, বেদম প্রহার করে তারা। তাহলে পুলিশ দাঁড়িয়ে থাকছে, পুলিশ লকআপের গেট খুলে দিচ্ছে, সেই গেটে ঢুকে যাচ্ছে কারা? বাইরে থেকে ঢুকে যাচ্ছে। কারা ঢুকছে? সেই ভাইপো বাহিনী। সেখানকার সাংসদকে সেই ফলতা এলাকায় কে শাসন করে? ভাইপোর খুব কাছের লোক, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, যিনি 2021-এর পরে বেছে বেছে বিজেপি কর্মীদের শুধু মারেইনি, তাদের বাড়ি ঘর দুয়ার লুট করেছে, তাদের এলাকা ছাড়া করেছে। তার মস্তান বাহিনী সেই থানায় ঢুকে, লকআপের মধ্যে ঢুকে তাদের ওপরে অত্যাচার করে, তাদেরকে বেদম প্রহার করে। কোথায় আছেন আপনারা বুঝতে পেরেছেন? কোন রাজ্যে আপনারা বাস করছেন বুঝতে পেরেছেন? পুলিশ তাদেরকে মারার সুযোগ করে দিচ্ছেন লকআপের মধ্যে। তারপরে দাঁড়িয়ে যখন এর বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট কেসটা শোনার পরে বুঝতে পেরেছিলেন যে এখানে পুলিশ জড়িত আছে, সুতরাং পুলিশের বিরুদ্ধে তদন্ত পুলিশকে দিয়ে করা সম্ভব হবে না, সেক্ষেত্রে সিবিআই কে দিয়ে তদন্ত করতে হবে। এবং এই রাজ্য সরকার এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, পুলিশকে বাঁচানোর জন্য, যারা মেরেছে পুলিশের সঙ্গে তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতার ডিভিশন বেঞ্চে যায়। যখন ডিভিশন বেঞ্চের রায়ও তাদের মন মতো হয়নি, সেখানে দাঁড়িয়ে বুঝতে পারছে সিবিআই তদন্ত আটকাতে পারবে না, তখন তাদের সেই যে নামকরা উকিল আছে, যাকে লক্ষ লক্ষ টাকা ফিস দিয়ে এই ভাইপো তার একাধিক কেসে অ্যাপয়েন্ট করে, তাকে দিয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়ায়, যাতে কোনোভাবে সিবিআই তদন্তটাকে আটকানো যায়, যাতে কোনোভাবে সিবিআই তদন্তটাকে আটকানো যায়। সেই সিবিআই তদন্তটা উনি আটকেই ছাড়লেন। সুপ্রিম কোর্ট বললেন যে রাজ্য সরকারকে যে আপনারা আপনাদের মনোমতো অফিসারদের নাম দিন, কিন্তু তারা অবশ্যই বাংলার অফিসার হবে না, বাইরের হবে। তো বাইরের যে সমস্ত অফিসাররাই এখানে আইপিএস র্যাঙ্কে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থেকে কাজ করছে, তারা তো আজ এখনো দাঁড়িয়ে এই পিসি ভাইপোর পোষ্যতেই পরিণত হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষরা খুব ভালো করে জানে। সুতরাং সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তাদেরকে দিয়ে সিট গঠন করে দিয়ে বললেন যে হাইকোর্ট নতুন বেঞ্চ করবে, সেই বেঞ্চে 1 সপ্তাহ পরপর তাদেরকে সেই তদন্তের রিপোর্ট সাবমিট করতে হবে। যদি হাইকোর্টই বেঞ্চ তৈরি করে দেয় তাদেরকে রিপোর্ট সাবমিট করে দেওয়ার জন্য, তাহলে নতুন করে সিবিআই হাইকোর্টের রায়টাকে খারিজ করে দিয়ে সিবিআই তদন্তকে স্টে অর্ডার দিয়ে সেই পুলিশের উপরেই আস্থা সুপ্রিম কোর্ট কিভাবে রাখলো, আমার তো অন্তত মাথায় ঢুকছে না, আমার জানা নেই। আপনাদের যদি মনে হয় সুপ্রিম কোর্ট ঠিক করেছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং কারণ অবশ্যই উল্লেখ করবেন যে কি কারণে, কিসের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এখানে সিবিআই তদন্তকে বন্ধ করে দিয়ে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশকে দিয়েই তদন্ত করা হবে। তাহলে কি হলো? নিজের কাছের পুলিশ অফিসারদের দিয়ে সিট গঠন করা হলো। তাহলে এমন জায়গায় দাঁড়ালো, আদৌ সেই অভিযোগ যারা করেছিলেন
তারা কি সঠিক বিচার পাবে? আমার তো মনে হয় না। এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা যেভাবে চলছে, পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা যেভাবে চলছে, তাতে যারা অভিযোগ করেছিলেন, যারা সেই পুলিশ কাস্টাডিতে যাদের উপরে আঘাত এসেছিলেন, তারা আর সুবিচার পাবে না। কারণ এভাবে দিনের পর দিন এই কেসটাকে ধামাচাওয়ার দেওয়ার জন্য, আলটিমেটলি এই রাস্তার মোড় ঘোরানোর জন্য, কিভাবে ওই পুলিশকে বাঁচানো যায়, কিভাবে ওই তৃণমূল কংগ্রেসের ওই দস্যুদের বাঁচানোর যায়, সেই চেষ্টাই এই সিটের মধ্যে থেকে এই সমস্ত তদন্তকারী অফিসাররা আগামী দিনে করে যাবে। যেটা বিগত দিনেও করেছে, সেটা এখনো করছে এবং আগামী দিনেও তাই জিনিসই করবে, এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই। সুতরাং আদৌ বিচার ব্যবস্থার ওপরে মানুষের আস্থা আর থাকছে তো? যে বিচার ব্যবস্থায় মানুষের শেষ ভরসা থাকে, সেই বিচার ব্যবস্থার উপরে আদৌ মানুষের আর আস্থা থাকবে তো? কি করে থাকবে? সুপ্রিম কোর্ট কেন প্রশ্ন করলেন না যে কিছু পুলিশকে বাঁচাতে, তাদের কর্মকাণ্ডকে বাঁচাতে এর জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ে আসতে হলো? কেন ওনারা এটা ভাবলেন না? কেন মনে করলেন না লক্ষ লক্ষ টাকা খরচা করে উকিলকে দাঁড় করিয়ে দিল, শুধুমাত্র সিবিআই তদন্ত আটকানোর জন্য কয়েক কোটি টাকা রাজ্য সরকার খরচা করে ফেললো? যদি তাদের কোনো দোষ নাই থাকে, যদি পুলিশ কাস্টাডিতে কেউ ঢুকে পুলিশের সহযোগিতায় তাদের উপরে অত্যাচার নাই করে থাকে, তাহলে ভয়টা কোথায়? সে সিবিআই তদন্ত হোক না কেন, তাতে ভয়টা কোথায়? তদন্তে তো সত্যটা উদ্ঘাটন হবেই। যদি তারা অভিযোগ যারা করেছিলেন, তারা যদি সত্যি অভিযোগ নাই করে থাকে, যদি মনে হয়ে থাকে পুলিশের বা রাজ্য সরকার যে তারা মিথ্যা অভিযোগ করেছে, পুলিশ কাস্টাডিতে তাদের উপরে কোনো অত্যাচার করা হয়নি, বাইরে থেকে পুলিশ কাস্টাডিতে লোক ঢুকে তাদের উপরে পুলিশের সহযোগিতায় অত্যাচার করেনি, তাহলে সিবিআই তদন্তে আপত্তি কেন? শুধু এই কেসে কিছু পুলিশকে, তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকে, কিছু কর্মীকে, কিছু দুষ্কৃতীকে বাঁচানোর জন্য রাজ্য সরকার তার কোষাগার থেকে আপনার আমার ট্যাক্সের কোটি 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 টাকা খরচা করে দিল শুধু এই মামলা লড়ার জন্য। এই মামলা লড়ার জন্য কোটি কোটি টাকা খরচা করে দিল। ভাবতে পেরেছেন কি নৈরাজ্যের মধ্যে আমরা বাস করছি, যেখানে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। লকআপের মধ্যে দুজন মহিলাকে বাইরে থেকে বাইরে থেকে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা ঢুকে পুলিশ লকআপের গেট খুলে দিচ্ছে, সেখানে গিয়ে মারছে। কি অবস্থা, কি চলছে পশ্চিমবঙ্গে? কোথায় গেছে শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গের? বড় বড় কথা মুখ্যমন্ত্রীর। এই সরকারটাকে তিনবার ভোট দিয়েছিলেন, তিনবার এই সরকারটাকে ভোট দিয়েছিলেন। কি পাচ্ছেন? কি মনে করেন আপনারা? কোথায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ? সুপ্রিম কোর্টের রায় আপনাদের কি মনে হলো? অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।